আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডিএমইউতে ভর্তি পরীক্ষা দিবা। আমাকে অনেকে ইনবক্স করতেছো বা কমেন্ট করতেছো ভাইয়া যাবি ডিএমইউতে নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মান বন্টন, আবেদন যোগ্যতা এবং সাবজেক্ট পাওয়ার বেশ কিছু শর্ত আছে সেটা নিয়ে কথা বলবো। পাশাপাশি তোমরা এখন থেকে প্রিপারেশন কিভাবে শুরু করবা তার একটা গাইডলাইন তোমাদের দেব। কোন বইগুলো তোমাদের ফলো করতে হবে তার সম্পূর্ণ গাইডলাইন তুমি এই ভিডিওতে পেয়ে যাবা। অর্থাৎ তোমার টার্গেট যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিএমইউট হয়ে থাকে তো এই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এক্সাম ব্যাচের অ্যানাউন্সমেন্ট এই ভিডিওতে আসবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, ইনশাল্লাহ যাবি ডি নিয়ে যে কনফিউশনগুলো আছে সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। চলো প্রথমে আমরা দেখবো হচ্ছে মান বন্টনটা নিয়ে। তো মান বন্টনের ক্ষেত্রে অনেক একটু ট্রিকি বিষয় আছে, সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি এর ক্ষেত্রে। তো অনেকে আসলে ভাবো যে এসএসসি এইচএসসি এর ক্ষেত্রে হয়তো যদি গ্যাপ 3 বছর থাকে সেক্ষেত্রে পরীক্ষা দিতে পারবো কিনা, নাকি 2 বছর লাগবে, এটা একটা বিষয়। দেখো তোমাদের এসএসসি যাদের এসএসসি যারা 2023 অথবা তার উপরে ব্যাচ আসো, অর্থাৎ তুমি যদি 25 ব্যাচ হয়ে থাকো তো তোমার এসএসসি কত হবে 23 সালে, এবং তুমি যদি 26 ব্যাচ হয়ে থাকো তো তোমার এসএসসি কত হবে 24 সালে। তো অর্থাৎ মাঝখানে শুধুমাত্র 2 বছর গ্যাপ অ্যালাউ। এখন কারো যদি এসএসসি 2022 হয় এবং সেই যদি এইচএসসি 25 হয় সে কিন্তু পরীক্ষা দিতে পারবে না। অর্থাৎ তোমাকে অবশ্যই এসএসসি কি হবে 23 হইতে হবে, এবং এইচএসসি তুমি যদি 25 হও সেই ক্ষেত্রে কিন্তু তুমি এক্সাম দিতে পারবা। এবং এখানে সেকেন্ড টাইমারদের জন্য কোনো মার্ক কাটা যাবে না, তুমি পরীক্ষা দিতে পারবা যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো এবং এসএসসি 23 এবং এইচএসসি 25 তোমার হয়ে থাকে। এটা হচ্ছে মেন ফ্যাক্ট। যদি না হয় তুমি কিন্তু এক্সাম দিতে পারবা না। আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখো এসএসসি ও এইচএসসি তে ন্যূনতম 4 করে থাকতে হবে, ঠিক আছে? পৃথকভাবে তোমাদের কিন্তু 4 করে থাকতে হবে, এসএসসি তেও 4 থাকতে হবে, এইচএসসি তেও 4 থাকতে হবে, এবং এটার যোগফল তোমাকে অবশ্যই 9 থাকতে হবে। বুঝতে পারছো? এখানে রিকোয়ারমেন্টটা মোটামুটি অনেকটাই হাই থাকে জাবি ডিএমইউর ক্ষেত্রে। তো দেখা যায় পরীক্ষা যদি খারাপ হয় সবাই কিন্তু পরীক্ষা দিতে পারে না জাবি ডিএমইউর। এবং গত বছর জাহাঙ্গীরনগর ডিএমইউর ভর্তি পরীক্ষা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে হয়েছে। বুঝতে পারছো? তাহলে এই বছরও কিন্তু ডিসেম্বরের একদম মাঝামাঝি তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু 12 তারিখে যদি ঢাবি হয়ে যায় তাহলে 12 তারিখের পরে হবে। গতবার যেমন ঢাবির পরীক্ষা তোমার পিছাই ছিল, এর জন্য কিন্তু জাবির পরীক্ষাটা আগে হয়ে গেছিল। যদি এবার ঢাবির পরীক্ষা না পিছায় তাহলে 12 তারিখের পরে অর্থাৎ ডিসেম্বরের তোমার মাঝামাঝি বা শেষ দিকেই তোমাদের এক্সামটা হবে। তোমাদের এক্সাম ডিসেম্বরে হবে, ঠিক আছে? এটা তুমি শিওর থাকো, জাবির ভর্তি পরীক্ষা ডিসেম্বরে হবে। ডিসেম্বরের এটা শেষ দিকে তুমি ধরে রাখতে পারো, মাঝামাঝিতে ধরে রাখতে পারো, ঠিক আছে? সময়টা খুবই কম। বুঝতে পারছো? আর এখানে একটা কম্পিটিটিভ প্রিপারেশন নাই, জাবি ডিমিটা কিন্তু সবচেয়ে বেশি একটা সিটের বিপরীতে অনেক শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দেয়। এবার মান বন্টনটা যদি আমরা দেখি, তো মান বন্টনের ক্ষেত্রে জীববিজ্ঞান তোমাদের এখানে 44টা প্রশ্ন আসবে, এবং 44-এর মধ্যে প্রথম পত্র 22টা এবং দ্বিতীয় পত্র 22টা, ঠিক আছে? টোটাল 44টা প্রশ্ন তুমি পাবা এখানে। আর রসায়নের ক্ষেত্রে 24টা প্রশ্ন আসবে। তো মূলত দেখো জীববিজ্ঞান এবং রসায়ন এই দুইটা প্রিপারেশন তোমার নিতে হবে খুব ভালো মতো, এবং এই দুইটা হচ্ছে মেইন। তুমি যদি দেখো এখানে তোমার মার্ক কত, এখানে এই দুইটা মিলে কিন্তু তোমার হচ্ছে টোটাল 68 মার্ক। 68 মার্ক, যেটা আসলে চান্স পাওয়ার জন্য এনাফ। এখান থেকে যদি তুমি ভালো করতে পারো তুমি কিন্তু চান্স পেয়ে যাবা। আর পরবর্তী যে মার্কগুলো আছে আমাদের 12 মার্ক আছে, সেটা কি কি আছে? বাংলা, ইংলিশ, আইকিউ। তো এগুলো একটু ঝামেলা, মার্ক কম কিন্তু তোমার আবার পড়া লাগে বেশি, ঠিক আছে? তো আইকিউ নিয়ে আমাদের বেশ কিছু ক্লাস দেওয়া আছে। তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলটাতে প্লেলিস্ট সেকশনে যাও সেখানে দেখবা আইকিউ এর ফ্রি ক্লাসগুলো দেওয়া আছে, সেখান থেকে আইকিউ কেমন হয়ে থাকে একটা ধারণা তুমি নিতে পারো, ঠিক আছে? এবং তোমাদের মোট 80 মার্কের পরীক্ষা হবে মেন এক্সাম, এবং তোমাদের জিপিএ হচ্ছে 20 মার্ক, টোটাল 100 মার্কের উপরে তোমাদের মেরিট দেওয়া হবে। এই হচ্ছে তোমাদের মান বটন, এটা হচ্ছে মান বটন। এবং একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, তোমরা যারা জাবি ডিমিটে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য মাত্র নামমাত্র ফি দিয়ে, খুবই কম, মাত্র 149 টাকা দিয়ে তোমরা কিন্তু এনরোল করা মাত্র 100 প্লাস এক্সাম পাবা, অধ্যায় ভিত্তিক, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল। এছাড়া ডেইলি এক্সামগুলো তো থাকছে, তার পাশাপাশি অনুশীলনের এক্সামগুলো তুমি পাবা, ঠিক আছে? এছাড়াও তুমি এখানে প্রশ্ন ব্যাংকের পিডিএফ এবং গুরুত্বপূর্ণ আইকিউ ক্লাসগুলো পেয়ে যাবে। অর্থাৎ জাবি ডি এর জন্য মোটামুটি গোছানো এক্সাম ব্যাচ রেডি করাই আছে। তুমি এনরোল করা মাত্রই তোমার ইচ্ছা মতো তুমি কিন্তু পরীক্ষাগুলো দিতে পারবা। প্রতিদিন যে অধ্যায়গুলো পড়তেছো সেই অধ্যায়ের উপরে তুমি একটা করে এক্সাম দিলা, দেখবা যে খুব ভালো হবে। কারণ জাবি ডি এর প্রশ্নগুলো যথেষ্ট ট্রিকি হয়, এবং আগে থেকে তুমি যদি প্র্যাকটিস না করো তুমি কিন্তু ধরা খাবা। তো জাবি ডি যারা পরীক্ষা দিবে আমি বলবো, যেহেতু ফিটা আমরা তোমাদের জন্য কম রাখছি 149 টাকাতে তুমি চাইলে ভর্তি হয়ে যাইতে পারে, এটা তোমার জন্য একটা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে, ঠিক আছে? তো নেক্সট আসো তোমাদের সাবজেক্ট পাওয়ার শর্ত। তো এখানে সাবজেক্ট পাইতে হলে কিন্তু বেশ কিছু শর্ত তোমাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে? বেশ কিছু শর্ত ফিল আপ করতে হয়। তো যদি আমরা দেখি, দেখো এখানে আমাদের যে সাবজেক্টগুলো আছে কি কি আছে? উদ্ভিদ বিজ্ঞান আছে, প্রাণী বিজ্ঞান আছে, ফার্মেসি আছে, প্রাণ রসায়ন বা মাইক্রোবায়োলজি, এটা তোমার হচ্ছে এটা বায়োকেমিস্ট্রি, দেন হচ্ছে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স আছে। তো এই সাবজেক্টগুলো মূলত জাবি ডিএমইতে তোমার আছে বায়োলজি ফ্যাকাল্টি। তো এখানে তুমি যদি বোটানি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই জীব বিজ্ঞানে এ মাইনাস থাকতে হবে, এবং উদ্ভিদ বিজ্ঞানে অন্তত 50% মার্ক তোমাকে পাইতে হবে মেইন পরীক্ষাতে। এখানে সমস্যাটা কি জানো? জাবি ডিতে অনেকে ভালো করে কিন্তু অনেকগুলো শর্ত দেওয়া থাকে, এই শর্তের কারণে অনেকে কিন্তু সাবজেক্ট পায় না, এবং সাবজেক্ট চয়েস দিতে গেলে তোমার কিন্তু সাবজেক্ট চয়েস অ্যাভেলেবিলিটি থাকে না। তো শর্তগুলো একটু ভালো করে দেখে নাও। বোটানি পাইতে হলে তোমার জীববিজ্ঞানে এ মাইনাস থাকতে হবে, এ মাইনাস যদি না থাকে
তাহলে তুমি কিন্তু এখানে ন্যূনতমই মাইনাস, উপরে থাকুক নিচে থাকা যাবে না, থাকলে তুমি চয়েস দিতে পারবে না। এবার প্রাণীবিজ্ঞান বা জুলজির ক্ষেত্রে তোমার জীববিজ্ঞানে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে, বোটানির ক্ষেত্রে এ মাইনাস থাকলেও হবে, কিন্তু জুলজির ক্ষেত্রে তোমাকে অবশ্যই জীববিজ্ঞানে এ থাকতে হবে, ঠিক আছে। এবার পরীক্ষাতে তোমার প্রাণীবিদ্যা অংশে 22টা এমসিকিউ থাকে, তার মধ্যে 50% নাম্বার পেতে হবে, 11টা কিন্তু সঠিক হইতে হবে। ফার্মেসির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, সবার আসলে নজর থাকে ফার্মেসির উপরে, ঠিক আছে। এবং এই ফার্মেসিতে কিন্তু ম্যাক্সিমাম সেকেন্ড টাইমার, তো যারা 25 ব্যাচ আছো তোমাদের জন্য একটা বড় একটা সুযোগ জাবি ডিমিটা চান্স পাওয়ার মতো, কারণ এখানে দেখবে যে ম্যাক্সিমামই সেকেন্ড টাইমার এবং সবাই আসলে প্রথমবার চান্স পাওয়াটা অনেক টাফ হয়ে যায় জাবি ডিমিটে। এতগুলো প্রশ্ন টিকে আসে, যদি পড়াশোনা ভালো মতো না করা হয়, মেন বই যদি ভালো মতো না জানো, তাহলে কিন্তু এখানে চান্স পাওয়াটা অনেক টাফ। তো আমরা পরবর্তী একটু পরেই তোমাদের প্রিপারেশন রোডম্যাপটা শেয়ার করবো, অল্প একটু তুমি জাস্ট শর্টটা দেখে নাও। দেন দেখো ফার্মেসির ক্ষেত্রে তোমাকে অবশ্যই কেমিস্ট্রি এবং বায়োলজি পার্টে এ গ্রেড থাকতে হবে, বুঝছো। রসায়ন এবং জীববিজ্ঞানে তোমাকে এ থাকতে হবে, এবং ফিজিক্সেও একটা শর্ত দেওয়া আছে, ফিজিক্স এবং গণিতেও তোমাকে শর্ত দেওয়া আছে। দেখো পদার্থবিজ্ঞান ও গণিতে পৃথকভাবে এ মাইনাস থাকতে হবে, তার মানে তোমার যদি গণিত ফেল থাকে তুমি কিন্তু এখানে ফার্মেসি পাবা না, বুঝতে পারছো, কারণ গণিতে তোমার এ মাইনাস থাকতে হবে, এ মাইনাস থাকতে হবে। পদার্থবিজ্ঞান এবং গণিতে তোমাকে এ মাইনাস থাকতেই হবে, না থাকলেও তুমি দেখো তোমার পড়বা ফার্মেসি, এর মধ্যে আবার ফিজিক্সের শর্ত দিয়ে দিছে, গণিতের শর্ত দিয়ে দিছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবার দেখো এখানে রসায়ন ও জীববিজ্ঞানে 50% মার্ক পাইতে হবে, তাহলে ফার্মেসি পাইতে হলে কতগুলো ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে তোমার যাইতে হবে, যদি ফিল আপ না হয় তুমি কিন্তু পাবা না। দেন আসো বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে রসায়ন ও জীববিজ্ঞান, এখানে তোমাকে ন্যূনতম এ গ্রেড করে থাকতে হবে, এবং রসায়ন ও জীববিজ্ঞান পরীক্ষাতে 50% মার্ক তোমাকে পাইতে হবে। দেন আসো মাইক্রোবায়োলজি, এখানে রসায়ন ও জীববিজ্ঞানে তোমার এ গ্রেড থাকতে হবে মিনিমাম, আর মেইন পরীক্ষাতে জীববিজ্ঞানে 50% মার্ক তোমাকে তুলতে হবে। দেন আসো বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এখানে যদি যাও তো এখানে তোমাকে রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত সবগুলাতে পৃথকভাবে এ গ্রেড থাকতে হবে, ঠিক আছে। রসায়ন, পদার্থবিজ্ঞান মানে তোমার সায়েন্সের 4টা সাবজেক্ট, ওইগুলাতে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে, এ গ্রেড না থাকলে তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাবে না। আমার সবচেয়ে বেশি ফালতু লাগে এই জিনিসগুলো, ঠিক আছে। দেখো এখানে কতগুলো শর্ত দিয়েছে, মানে তোমাকে সাবজেক্ট পাইতে হলে মানে বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন শর্ত। তুমি ফার্মেসি পড়বা, যেখানে তোমার জীববিজ্ঞান, রসায়ন ঠিক আছে, বাট এখানে গণিত ঢুকাই দিছে। তারপর দেখো বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এর মধ্যে তোমার গণিতে পাইতে হবে এ, ফিজিক্সে পাইতে হবে এ, মানে এই জিনিসগুলো কিন্তু অনেকটা ঝামেলা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স, এখানে তোমার রসায়ন ও জীববিজ্ঞানে পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড, রসায়ন ও জীববিজ্ঞানে এ পাইতে হবে, এবং গণিতে তোমার আবার এ মাইনাস পাইতে হবে। এখানে আবার ইংলিশের একটা শর্ত দেওয়া আছে, ঠিক আছে। ইংরেজি ও গণিতে পৃথকভাবে এ মাইনাস থাকতে হবে, তার মানে তোমার যদি ইংরেজিতে এ মাইনাস না থাকে, এ মাইনাসের নিচে থাকে, তাহলে তুমি কিন্তু পাবলিক হেলথ এই সাবজেক্টটা চয়েস দিতে পারবা না, এবং এখানে মেইন পরীক্ষাতে শর্ত দেওয়া নাই। তো এই ছিল মূলত সাবজেক্ট পাওয়ার শর্ত, ঠিক আছে। তো এখানে জিপি এর উপর একটা ভালো রকম কিন্তু কন্ডিশন দেওয়া আছে, বুঝতে পারছো। এবং মেইন পরীক্ষাগুলো দেখো 50% করে মার্ক পাইতে হবে, যেটা মোটামুটি অনেকটা টাফ হয়ে যায়, এই জন্য কিন্তু যাবি ডিএমইতে ভর্তি পরীক্ষাটা মোটামুটি ভালোই টাফ হয়। এবার সব প্রিপারেশন রোডম্যাপটা তুমি কিভাবে আসলে নিবা, তো এখানে মেইন যে পয়েন্টটা, প্রথম বিষয়টা সেটা হচ্ছে তোমার মেইন বই ভাই ভালো করে পড়তে হবে, মেইন বই। তো মেইন বইয়ের যদি তোমার ভালো করে না পড়া থাকে, অনেকে মেইন বই খুব ভালো করে প্রিপারেশন নিয়েও কিন্তু ভালো করতে পারে না। দেখো মেডিকেল প্রিপারেশন নিছো, কিন্তু বই তোমার খুব ভালো মতো ডিপলি তোমার পড়া নাই, তো মেডিকেলে চান্স হইলে যাবি ডিমিটা তোমার কিন্তু চান্স হবে না, কারণ প্রশ্নগুলো যথেষ্টভাবে ঘুরাই দেয়। তোমাকে অবশ্যই মেইন বইটার উপরে ভালো করে ইম্পর্টেন্স দিতে হবে, এবং মেইন বইয়ের যে অনুশীলনী প্রশ্নগুলো, এখন মেইন বই তুমি যে কোনো একটা রাইটারে পড়ো, কিন্তু অনুশীলনী সবগুলো রাইটার পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। অনুশীলনী তোমার যে মেইন যে বইগুলো থাকে, পাশাপাশি অন্যান্য যে বইগুলো থাকে সেগুলো পড়ার চেষ্টা, যেমন আমরা যদি বলি তোমার মাজেদা, ঠিক আছে, মাজেদা ম্যাম, তারপর এদিকে তোমার আসে আরো যে বইগুলো আছে, তুমি এখানে আবুল হাসান এগুলো তো মেইন বই পড়বা, আবুল হাসান স্যার, তারপর তোমার গাজী আজমল স্যার, এই বইগুলো তো মাস্ট পড়তে হবে, ঠিক আছে। গাজী আজমল স্যার এগুলো তুমি পড়বা, আর বাকি যে বইগুলো থাকে, বাকি যে বইগুলো আছে বাকি যে বইগুলো আছে এগুলো তুমি অনুশীলনী অবশ্যই দেখে যাবা, বাকি বইগুলোর অনুশীলনী অবশ্যই দেখে যাবা। এটা বায়োলজির ক্ষেত্রে, ঠিক আছে, বায়োলজির ক্ষেত্রে। এবং অনেক সময় দেখা যায় বায়োলজি যে বোর্ড প্রশ্নগুলো আছে, তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো আছে, এই বোর্ড প্রশ্নগুলো থেকে কয়েকটা প্রশ্ন চলে আসে। তো তুমি মেইন বই যে কোনো, আসলে মেইন বই তুমি অনেকগুলো পড়া পসিবল না, তো তুমি চেষ্টা করো বাকি যে বইগুলোর এক্সট্রা ইনফো আছে এগুলো কালেক্ট করে পড়ার। আর যে কোনো দুইটা বই, যেমন তুমি যদি আবুল হাসান স্যার এবং গাজী আজম স্যার বইটা পড়ো, ওই বইটাই ভালো করে বোঝার চেষ্টা করো, এবং এক্সট্রা যে রাইটারের বইগুলো আছে তার এক্সট্রা ইনফো এবং অনুশীলনের প্রশ্নগুলো ভালো করে সলভ করলে মোটামুটি, মানে এক কথায় তোমাকে বুঝে পড়তে হবে। তুমি যদি বায়োলজি বুঝে পড়ে যাও তাহলে তুমি অ্যান্সার করবে। এখানে কিন্তু ভাই বৈজ্ঞানিক নাম এবং উদাহরণ টাইপের প্রশ্নগুলাই বেশি আসে, এবং বৈজ্ঞানিক নামকরণগুলো ভালো করে দেখবা, কারণ তোমাকে উদাহরণ যেখানে ডিরেক্ট সহজটা দিয়ে দিবে, এখানে তোমাকে বৈজ্ঞানিক নামকরণ দিয়ে দিবে, ইংলিশ টার্মগুলো দিয়ে দিবে। তো
এগুলো না জানলে তুমি কিন্তু ভুল করে আসবা। সো ডিপলি তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে হবে না। তুমি যে পরীক্ষার আগে 10 দিনে প্রিপারেশন নেবা, ওই চান্স হবে না। জাবিডিতে যারা ভালো করবে, প্রথম থেকে পড়াশোনা করে, তারাই ভালো করে। তাছাড়া এখানে চান্স পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যায়, ঠিক আছে? আর তোমরা জাবিডি ডি ইউনিটের জন্য স্ট্যান্ডার্ড প্রশ্নে যারা এক্সামগুলো দিতে চাও, তারা চাইলে আমাদের জাবিডি ইউনিট এক্সাম ব্যাচের সাথে যুক্ত হইতে পারো। আমি একটু পরে তোমাদের এক্সাম আছে কি কি এক্সাম দেওয়া আছে সেগুলো ডিটেলসটা দেখাই দিব। এবার স্যার রসায়নের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম ভাবে আমি বলবো মেইন বইটাতে তোমার বেশি করে ইম্পর্টেন্স দিতে হবে, এবং কেমিস্ট্রির ক্ষেত্রে মেইন বইটাতে ইম্পর্টেন্স দিতে হবে বেশি করে। তো তুমি অবশ্যই আগে মেইন বুকটা পড়বা, ঠিক আছে? মেইন বুকটা পড়ো। তুমি যেটা পড়ছো এইচএসসি তে, তুমি যদি হাজারি নাকসার বই পড়ো, তাহলে হাজারি নাকসার বই পড়ো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো যে কোনো একটা বই তুমি খুব ভালো করে শেষ করো, যে কোনো একটা বই ভালো করে শেষ করবা। বাকি যে এক্সট্রা রাইটারগুলো থাকে, এক্সট্রা রাইটারগুলো থাকে, এক্সট্রা রাইটারের বইগুলো থেকে তুমি অনুশীলনের প্রশ্নগুলো সলভ করো, ঠিক আছে? অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবে, এবং বোর্ড প্রশ্ন যেগুলো আছে এই বোর্ড প্রশ্নগুলো সলভ করো, বোর্ড প্রশ্নগুলো সলভ করবে, এইগুলা কাজ করো, ঠিক আছে? আর বাংলা ইংলিশের ক্ষেত্রে যদি যদি বাংলা, ঠিক আছে, বাংলা ইংলিশ এবং আইকিউ, এইগুলার কাজ কি দেখো। এইগুলা তোমার কাজ হচ্ছে তুমি 10 বছরের যে টপিকগুলো আছে, 10 ইয়ার্সের যে টপিকগুলো আছে এই টপিকগুলোর উপরে তুমি সুন্দর মতো কনসেপ্টটা ক্লিয়ার রাখবা। বিগত বছরের যে টাইপগুলো আসছে, বিগত বছরের প্রশ্ন, এগুলো যদি ভালো করে দেখতে পারো, এখান থেকে 12 মার্ক এখানে আছে না, 3 4 12, এই 12-র মধ্যে মিনিমাম তুমি 7 থেকে 8 তুলতে পারবো যদি বিগত বছরের প্রশ্নগুলো তুমি দেখে যাও, ঠিক আছে? বিগত বছরের টাইপগুলো তুমি ভালো করে দেখে যাও, এবং প্রশ্নগুলোর ব্যাখ্যাগুলো থেকে ডিরেক্ট তোমার 7-8টা করে প্রশ্ন চলে আসে, ঠিক আছে? এবার আসো প্রশ্ন ব্যাংকটা তুমি কি নিবা। যদি বলো যে প্রশ্ন ব্যাংকটা ভাইয়া কোনটা ভালো নেওয়া যাবে, তো প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে কোশ্চিন ব্যাংক যেটা যাবে ইউনিটের ক্ষেত্রে, তোমার মেইন বইটা তো মাস্ট, ঠিক আছে? মেইন বইটা তো তোমার ভালো করে দেখতে হবে, এবং তোমার প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য অবশ্যই প্রশ্ন ব্যাংক লাগবে। তো প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে ফার্মা নলেজ বইটা একটু ভালো, ঠিক আছে? ফার্মা নলেজ বইটা তোমার যাবে ইউনিটের জন্য অনেকটাই ভালো, ফার্মা নলেজ বইটা। তো আমাদের যে এক্সাম ব্যাচটা আছে, এখানে পিডিএফটা দেওয়া আছে, গত বছরের পিডিএফটা দেওয়া আছে, তো তুমি চাইলে এখানে দেখতে পারো, এবং রিসেন্ট যে 25-26 প্রশ্নটা কালেক্ট করে ফেললেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে পড়ার চেষ্টা করো, মেইন বইটা ভালো করে দেখবা। আর জাবিডিতে মেইন বই গুরুত্ব না থাকলে ভাই তোমার কিন্তু ভালো হবে না, ঠিক আছে? মেইন বইকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আর বাংলা ইংলিশের ক্ষেত্রে আমরা বিগত 10 বছরের টপিকগুলো তোমাদের সাজেশন আকারে দিয়ে দিব, ঠিক আছে? তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে রাখবা। ওকে, এবার আমরা যদি আমাদের জাবিডি ইউনিটের এক্সাম ব্যাচটাতে একটু যাই, যারা এনরোল করবে একটু ডিটেইলসটা দেখে নাও কি কি থাকতেছে আমাদের এক্সাম ব্যাচগুলোতে। ওকে, দেখো আমাদের ওয়েবসাইটে কিন্তু এটা আমরা অলরেডি ওপেন করে দিয়েছি আমাদের এক্সাম ব্যাচটা। তোমরা এখানে আমাদের ওয়েবসাইটে ঢুকে, আমরা লিংক দিয়ে দেবো এখানে। দেখো যারা সেকেন্ড টাইমার আছো, সেকেন্ড টাইমের জন্য এক্সাম ব্যাচ চলতেছে। চবিতে যারা পরীক্ষা দিবা, চবির জন্য ডেডিকেটেড এক্সাম ব্যাচ চলতেছে। রাবির জন্য এক্সাম ব্যাচ রাগির জন্য মোটামুটি প্রিমিয়াম কোর্স, আমাদের ফুল কোর্স এগুলো। আর এই যে জাবি ডিনের জন্য তোমাদের এক্সাম ব্যাচটা আছে, ঠিক আছে? এখানে কি কি তুমি পাচ্ছ, চলো আমরা একটু দেখে আসি, ঠিক আছে? আমরা একটু দেখে আসি। দেখো এখানে আমরা ডেইলি এক্সাম সেকশন তুমি মূলত অধ্যায়ভিত্তিক এক্সামগুলো পাবা, সবগুলা ফুল সিলেবাসের এক্সাম দেওয়া আছে, সবগুলা ফুল সিলেবাসের এক্সাম দেওয়া আছে। দেখো বায়োলজি ফার্স্ট পেপারে সবগুলো অধ্যায়ের এক্সাম দেওয়া আছে, বায়োলজি ফার্স্ট পেপারে সবগুলো এক্সাম দেওয়া আছে ফুল সিলেবাস। দেন তুমি যদি এখানে আসো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সেম, দেখো সবগুলো অধ্যায়ের এক্সাম দেওয়া আছে। রসায়নের ক্ষেত্রে প্রথম পদ দ্বিতীয় পদে সবগুলো অধ্যায়ের এক্সাম দেওয়া আছে। ইংলিশের ক্ষেত্রে মজার ব্যাপার, দেখো ইংলিশের প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু এক্সাম দেওয়া আছে, যেগুলা জাবি ডিমিটা আসছে অলরেডি, জাবি ডিমিটা আসছে, এরকম টপিকের উপরে সবগুলো এক্সাম দেওয়া আছে। আবার তুমি যদি যাও বাংলার ক্ষেত্রে, তো বাংলার ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা। বাংলার ক্ষেত্রে আমরা ইম্পর্টেন্ট যে টপিকগুলো যেগুলোতে আসে ওই এক্সামগুলো কিন্তু অলরেডি দিয়ে রাখছি, বুঝতে পারছো? তাহলে বাংলা প্রিপারেশন, ইংলিশ প্রিপারেশন নিয়ে তোমার কিন্তু টাফ খাওয়া লাগছে না। তুমি এই টপিকগুলো পড়ে এক্সামগুলো দিলে অনেকটা তোমার কভার হয়ে যাবে। এবার আসো আইকিউ, এই যে আইকিউ এক্সামগুলো তোমার কিন্তু থাকতেছে। তো বুঝতে পারছো ওভারঅল সকল বিষয়ের এক্সামগুলো তুমি পাচ্ছ। পেপার ফাইনাল এক্সাম পাবা, এখানে সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট, অর্থাৎ এখানে রেডিমেড এক্সামগুলো তোমার দেওয়া আছে। তুমি এনরোল করা মাত্রই তোমার ইচ্ছা মতো তুমি যতবার ইচ্ছা এক্সামগুলো দিতে পারবা, এবং প্রশ্নে তোমার কয়টা ভুল হচ্ছে সবগুলা দিয়ে দাও। আমি যদি একটা এক্সাম তোমাদের দিয়ে দেখাই, আচ্ছা এটা তো এনরোল করা নাই, দেখাইতে পারতেছি না এখন, যাই হোক তুমি দেখতে পারবা। তারপর আসো এদিকে আমরা যদি যাই অনুশীলনের এক্সামে, তো অনুশীলনের এক্সাম সেকশনে তুমি কিন্তু অনুশীলনের এক্সামগুলো পাবা ভাইয়া। অনুশীলনের এক্সাম দেখো জীববিজ্ঞান প্রথম পত্রের অনুশীলনের এক্সাম পাবা, তারপর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অনুশীলনের এক্সাম পাবা, রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্রের অনুশীলনের এক্সাম পাবা। বাকি বাংলা ইংলিশ তো আর অনুশীলন হয় না, তো এই দুইটা সাবজেক্টের হয়, এই দুইটা সাবজেক্টের উপরে তুমি এক্সাম পাবা। আর দেখো পিডিএফ সেকশনে তোমার কিন্তু টপিক অ্যানালাইসিস দেওয়া আছে, যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে, এগুলো দেওয়া আছে, কোশ্চেন ব্যাংকগুলো দেওয়া আছে, তুমি চাইলে এখানে পাবা, ঠিক আছে? আর ক্লাস সেকশনে গেলে তুমি আইকিউ ক্লাসগুলো পাবা, আরো কিছু আইকিউ ক্লাস আমরা অ্যাড করব, সমস্যা নেই, ঠিক আছে? তো এই ছিল মূলত বিষয়। তো যারা জাবি ডিমিটে ভর্তি পরীক্ষা দিবা, যারা জাবি ডিমিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য এই এক্সাম ব্যাচটা মাত্র 149 টাকা, এটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। তো যারা যুক্ত হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করো,
তাহলে তোমাদের ডিটেলস প্রসিডিউরটা জানাই দেবো, অথবা কমেন্ট বক্সে আমি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, টোটাল 100+ এক্সাম তুমি পাবে এখানে, 100+ এক্সাম দিতে পারবা জাবিডি ইউনিটের জন্য মাত্র 149 টাকাতে। ঠিক আছে, তো জাবিডি ইউনিটে আমি আরো কিছু ভিডিও দেবো প্রিপারেশন রোডম্যাপ নিয়ে, ততক্ষণ এই ভিডিওতে থাক। কোশ্চেন ব্যাংক সলভ, আইকিউ ক্লাস সলভ ক্লাস যাবে, সেগুলো তুমি যদি পেতে চাও অবশ্যই আমাদের পেজটা এবং আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখবা। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।